6 জুলাই বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে। এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র আপত্তি নেই ইউনেস্কোর, ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় যাচ্ছে না সুন্দরবন। অপরাধ দমনে কোনো রকম ছাড় না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ, অহেতুক হয়রানির ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ। রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পের কারণেই বেড়েছে এডিপির আকার, সিপিডির মূল্যায়ন। সুন্দরবনের পাশে নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে আপত্তি থেকে সরে এসেছে ইউনেস্কো। সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেওয়া হচ্ছে না বলেও আশ্বস্ত করেছে সংস্থাটি। পোল্যান্ডে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য বিষয়ক কমিটির 41তম সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, ইউনেস্কোর সভায় বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী। দীর্ঘ আলোচনা শেষে ইউনেস্কো রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে আপত্তি তুলে নিয়েছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ সাপেক্ষে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হতে পারে বলেও মত দিয়েছে সংস্থাটি। বিবৃতিতে জানানো হয়, সুন্দরবন রক্ষায় গত বছরে সরকার যে পদক্ষেপ নিয়েছে তাকে স্বাগত জানায় ইউনেস্কো। আলোচনায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৌশলগত পরিবেশ সমীক্ষা চালাতে সম্মত হয়েছে সরকার। সুন্দরবনের পাশে নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে আপত্তি থেকে সরে এসেছে ইউনেস্কো। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বদরুল ইমাম। স্বাগত জানাব বদরুল ইমাম। আমরা আজকেই যেই 41তম ইউনেস্কোর অধিবেশনে যেই তথ্যটি জানানো হয়েছে সেটি যে রামপাল যেই স্থানে নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে সেখানে নির্মাণ করলে পরে ইউনেস্কোর কোনো আপত্তি নেই। আমরা অনেকদিন যাবতই এই বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে নানান মতই পাচ্ছিলাম। ফলে ইউনেস্কোর এই ঘোষণার ফলে এই ঘোষণাটিকে আপনি কিভাবে দেখছেন, একটু আপনার মূল্যায়নটাই জানতে চাই। জি, আপনি যে ঘোষণার কথা বললেন, এটা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তি খুব সম্ভবত। এখানে আমার মনে হয় যে এই বিবৃতিটার মাধ্যমে কিছুটা পুরো ব্যাপারটাকে সরলীকরণ করা হয়েছে। এখানে ওভার সিম্পলিফিকেশনের একটা বিষয় লক্ষ্য করা যায়। তার কারণ ইউনেস্কো এখনো কিন্তু তাদের বিবৃতির পুরো অংশটা কোথাও প্রকাশ করেনি, এটা ওয়েবসাইটেও দেয়নি। সুতরাং এর পুরো টেক্সটটা যদি বিচার করা হয় তাহলে এটা এত সরল নয়। এখানে বেশ কিছু বিষয় আছে যেইগুলা সাপেক্ষে এই বিষয়টাকে বলা হয়েছে। যেমন ধরেন, ইউনেস্কো একটা বিষয় বলেছে যে বাংলাদেশকে অবশ্যই স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করতে হবে বিফোর এনি কাইন্ড অফ ইন্ডাস্ট্রিয়াল ইনস্টলেশনস ইজ ওখানে প্রতিষ্ঠা করার আগে। কিন্তু এইটা বলার পরে আরও কিছু বিবৃতি আছে এবং সর্বশেষ যেটা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে সেটা ঠিকই, যে এই সমস্ত বিষয় সাপেক্ষে ইউনেস্কো বাংলাদেশকে এই প্রকল্প চালানোর মত পোষণ করে। সুতরাং এটা যদি এভাবে ইন্টারপ্রেট করা হয় যে এটা জাস্ট ইউনেস্কো পুরোপুরিভাবে বাংলাদেশকে বলেছে যে তার কোনোই আপত্তি নাই এবং রামপাল এগিয়ে যেতে পারে, সেটা সরলীকরণ হয়ে যাবে, সেটা সম্পূর্ণ তথ্যটাকে প্রকাশ করবে না। বরং আমরা বলবো যে সরকারকে আরেকটু অপেক্ষা করতে, বা যারা এই বিষয়ে তথ্য নিতে চান তাদেরকে আরেকটু অপেক্ষা করতে। ইউনেস্কোর যে পুরো টেক্সটটা যখন আসবে সেখানে যে সমস্ত ধারা উপধারা আছে সেগুলোকে আমলে নিয়েই এই কনক্লুশনটা যে ইউনেস্কো করেছে তাতে বোঝা যায়। সুতরাং বাংলাদেশের পক্ষে এখনো কিন্তু এই প্রকল্প নিয়ে আগাতে হলে ওই সমস্ত শর্তকে মেনেই চলতে হবে। যেমন ইউনেস্কো যেমন বলছে যে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করতেই হবে যে কোনো ওখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আগে। ওখানে আরও বলা হচ্ছে যে একটা কম্প্রিহেন্সিভ EIA করতে হবে। এই যে ড্রেজিং যেটা করবে সেটার ব্যাপারে কোনো
ইআইএ করা হয়নি, সেইটা অবশ্যই করতে হবে। এবং ইউনেস্কো আগে যে সমস্ত করা মানে বিষয়গুলো তুলে ধরেছিল যে বায়ু দূষণ, পানি দূষণ, সেগুলা যে না হয়ে গেল তাও নয়, সেগুলোকেও মানে নজরে রাখতে হবে। মূল কথা আমরা বিষয়টা যেভাবে দেখি সেটা হচ্ছে যে ইউনেস্কো এই মত দিয়েছে, তার পেছনে অবশ্যই বাংলাদেশের একটা স্ট্রং লবি, বাংলাদেশ এবং তার যে মানে বন্ধু রাষ্ট্র বা সহযোগী রাষ্ট্র তাদের সহযোগিতা একটা স্ট্রং লবি কাজ করেছে যাতে এই প্রকল্পটা বাংলাদেশের ইচ্ছা অনুযায়ী এখানে হয়। কিন্তু এখানে ওই তার মানে এই না যে এতগুলো বিজ্ঞান ভিত্তিক রিপোর্ট, বিদেশের বহু বিজ্ঞানী বহু বিষয়ে বৈজ্ঞানিক যে তত্ত্বগুলো তুলে ধরে বলেছেন যে এখানে পরিবেশ দূষণ হবে, এটা না হয়ে গেল, এটা ইউনেস্কোর এই বিবৃতিতে না হয়ে যাবে না। বিজ্ঞান কখনো অসত্য হয় না। ডক্টর বদরুল ইমাম, কিন্তু আমাদের যেটা আপনি যেটা বলছেন যে সরল না হয়তো বিষয়টা, আমরা যদি একটু ফরেন মিনিস্ট্রির বিবৃতিটাই দেখি, সেখানে বলা হচ্ছে যে ইউনেস্কো এখান থেকে তাদের অবস্থান সরে আসছে উইথ নেসেসারি মিটিগেশন মেজার্স। তার মানে আমরা একটু অন্যভাবে বলতে পারি যে কিছু শর্ত সাপেক্ষে তারা এখানে এসেছে। সেই ক্ষেত্রে সেই শর্তগুলি যদি সরকার মানে, এবং সেটা নিশ্চয়ই পরিবেশ রক্ষার জন্য কিভাবে এই জায়গাটায় করলে পরে পরিবেশ রক্ষা করা যাবে, সেইগুলি যদি সত্যিকারে আমরাও নিশ্চয়ই এখনও জানি না যে সেই শর্তগুলি কি কি, সেটা আমরা ইলাবোরেটলি নিশ্চয়ই ভবিষ্যতে অল্প কিছুদিনের মধ্যেই পাবো। সেটি যদি হয় তাহলে ওই শর্ত সাপেক্ষে ওই শর্তগুলি মানার সাপেক্ষে অর্থাৎ ইউনেস্কোর সঙ্গেও আপনারা থাকবেন কিনা, বা যারা এখন বলছেন যে রামপাল বিদ্যুৎ প্রকল্প একেবারেই এখানে করা সম্ভব না, তারা সেইটাকে কিভাবে নেবেন? না, কথা হচ্ছে শর্ত যদি মানে, শর্ত যেগুলো আছে তাহলে তো আমাদের আপত্তি থাকার কথা না, কিন্তু কথা হচ্ছে যে শর্ত মানতে গিয়ে এটা এটা প্রপারলি মানা, এটা নেক্সট টু ইম্পসিবল। আপনি বায়ু দূষণ, পানি দূষণ, ছাই দূষণ, এগুলা যে হবে, এগুলো তো সায়েন্টিফিক্যালি প্রুভেন, এগুলাকে বিস্তারিতভাবে প্রকাশ পেয়েছে। এখন এগুলাকে ঠেকাতে হলে যে ধরনের টেকনোলজি ইউজ করতে হবে, সেই টেকনোলজিতে বাংলাদেশ এই আপনার যে টেন্ডার ডকুমেন্ট দিয়েছে সেটাতে নাই। সুতরাং এখনো পর্যন্ত বাংলাদেশ স্টেট অফ আর্ট টেকনোলজি ব্যবহার করছে না। যদি করে, সেটা হচ্ছে যদির কথা, সেই কথার উপর ভিত্তি করে তো ইউনেস্কো বলতে পারে যে হ্যাঁ, যদি তোমরা এটা করো তাহলে তোমরা এগিয়ে যেতে পারো। কিন্তু আমাদের বক্তব্য রিমেইনস মানে একই থাকবে, যে আমরা মনে করি যে বিজ্ঞান ভিত্তিক যে তত্ত্বগুলো আন্তর্জাতিকভাবে বিশ্লেষণের পরে বেরিয়ে আসছে, সেগুলোকে অস্বীকার করার উপায় নাই। এবং দূষণ হবেই যদি এভাবে সরকার এখানে প্ল্যান্ট তৈরি করে। অত্যাধিক স্টেট অফ আর্ট নিয়ে যদি সরকার আসে, তাতে হয়তো বিদ্যুতের খরচ ডাবল হয়ে যাবে, সেটা হতে পারে। কিন্তু সেই ডাবল খরচের বিদ্যুৎ দিয়ে আমরা কি করব? এবং সেটা করার তো কোনো নমুনা আমরা দেখছি না। যে সরকার যে টেন্ডার ডকুমেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে, যেভাবে এই প্ল্যান্টটা তৈরি হবে, সেটা তো টেন্ডার ডকুমেন্টেই স্পষ্ট। সেগুলো বিশ্লেষণ করেই এই বিজ্ঞানীরা বলছেন যে এটা স্টেট অফ আর্ট টেকনোলজি না, এটা সর্বাধুনিক টেকনোলজি না, এতে করে দূষণগুলো ঠেকানো যাবে না যথেষ্টভাবে। সুতরাং এখানে আপনার ইউনেস্কোর এই ঘোষণাটা, বাংলাদেশের যে লবি, সেটা খুব স্ট্রং একটা লবি ছিল। বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, এই জিনিসটা ইউনেস্কোকে বেশ কিছুটা প্রভাবিত করেছে, এবং বাংলাদেশের পক্ষ থেকে এখানে মানে চূড়ান্তভাবে এই লবিংটা করা হয়। কিন্তু তার মানে এই না যে বিজ্ঞান অসত্য হয়ে যাবে। আমরা কি করব, এই প্রশ্নের উত্তরে আমি এইটাই বলতে পারি যে বিজ্ঞান যে জিনিসটাকে বলছে আমরা তার পেছনেই থাকবো, এবং সেটাকেই আপহোল্ড করে রাখবো। আমরা যতদিন দেখব যে না, স্টেট অফ আর্ট টেকনোলজি হবে না, এই দূষণ হবে, আমরা আমাদের বক্তব্যগুলো দিয়ে সরকারকে বোঝাতেই থাকবো। অবশ্যই ডক্টর বদরুল ইমাম, সেক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে আমরা যদি ইউনেস্কোর শর্তগুলি কি সেটা যদি জনসমক্ষে আনা হয়, তাহলে হয়তো আমাদের জন্য মানে একটা, যেহেতু ইউনেস্কো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারাও যদি একই কজে কাজ করেন, তাহলে হয়তো একসঙ্গে এটা বলা যায় একটা চেকলিস্ট তৈরি করা যায় কিনা যে সরকার এই জিনিসগুলি করার কথা সেটা করছে কিনা। হ্যাঁ, অবশ্যই। সেই কারণেই তো আমি প্রথমেই বললাম, সরকার যে প্রেস নোটটা দিয়েছেন,
এটা আমার কাছে অতি সরলীকরণ মনে হয়েছে। এটাকে পুরা স্টেটমেন্ট বা এটা তো একটা লাইন না, সরকার পুরো জিনিসটা ইউনেস্কো তার ওয়েবসাইটেও এখনো দেয়নি, প্রকাশও করেনি। এটা হয়তো সরকারের যে প্রতিনিধিরা ওখানে গেছেন তাদের ভাষ্য, এবং তারা সেটাকে তাদের মতো করে বলছেন, এটা বলতেই পারেন। কিন্তু কথা হচ্ছে যে আনটিল দ্য হোল টেক্সট ইজ নোন অ্যান্ড পাবলিশ বাই ইউনেস্কো, যতক্ষণ না পর্যন্ত ইউনেস্কো এই পুরো ব্যাখ্যাটা প্রকাশ না করছে, ততক্ষণ পর্যন্ত আমরা সরাসরিভাবে কোনো কিছু বক্তব্য পেশ করতে চাই না। আমরা শুধু এটাই বলতে চাই যে এভাবে বলাটা এটা অতি সরলীকরণ, এবং আমাদের মতে বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত তথ্য আমাদের কাছে আছে সেটাকেই নিয়ে আমরা স্ট্যান্ড করতে চাই। অবশ্যই আমরাও আশা করি যে এই পুরো টেক্সটটা ইউনেস্কোর পক্ষ থেকেও সবাইকে যাতে জানানো হয়। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এড্রু স্পিকে নিচ্ছে একটা বিরতি। উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আমলাতান্ত্রিক মনোভাব ছেড়ে সবাইকে জনগণের খাদেম হিসেবে কাজ করতে হবে। অপরাধ দমনে কোনো প্রকার ছাড় না দিতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 2017-18 অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে করদাতা জনগণকে সেবা দেয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে সরকারি কর্মচারীদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ইতিহাসে চতুর্থবারের মতো এই কর্মচুক্তির মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকরভাবে বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আমরা বিশেষ করে আওয়ামী লীগ আমরা কিন্তু এসব ব্যাপারে যথেষ্ট সচেতন। আমরা নির্বাচনী ইশতেহার দিয়ে ভুলে যাই না, বরং আরো ভালো আরো বেশি কি করতে পারি সেটাই আমরা চিন্তা করি। কাজে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাই, কিন্তু সেই কাজগুলি আমরা বাস্তবায়ন করতে পারবো যদি আপনারা স্ব দায়িত্ব সেইভাবে সেই আন্তরিকতা দিয়ে সেই জনগণের কথা চিন্তা করে এবং তাদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিয়ে যদি কাজ করেন, তবে এখানে আমরা সার্থক হতে পারবো। তখনই সব আমি মনে করি যে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। খুব স্বাভাবিকভাবে একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রকে আমরা চেয়েছি যে কিভাবে আমরা একটা উন্নত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আঞ্চলিকতার গণ্ডিতে ফেলে দেশের উন্নয়নকে ভাবে না আওয়ামী লীগ। আমরা কিন্তু সেই মানসিকতা নিয়ে কাজ করি না। আমরা যে কোনো কর্ম সম্পাদন যথাযথ হোক তার ধারাবাহিকতা বজায় রেখে যেটা জনস্বার্থে হয়, এবং আমাদের উন্নয়নটা হচ্ছে সুষম উন্নয়ন প্রতিটি এলাকার জন্য। কোন এলাকার মানুষ ভোট দিল, কোন এলাকার মানুষ ভোট দিল সেটা বিবেচনা করি না। আমরা জনগণের যাতে উন্নত হয় সেটাই আমি দেখি, কারণ আমি নিজেই ভুক্তভোগী। প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা দায়িত্বশীলতার সাথে কাজ করে গেলে বাজেট বিশাল হলেও বাস্তবায়ন কঠিন হবে না। আমরা মহান মুক্তিযুদ্ধ। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যালেঞ্জ গ্রহণ করতে এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাবেক সচিব নজরুল ইসলাম খান। স্বাগত জনাব নজরুল ইসলাম খান। এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, এই চুক্তিটির মধ্যে আসলে এই চুক্তিটির মধ্যে সরকারের সঙ্গে সরকারের যে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মূল বলা যায় যে ওয়ার্কফোর্স, পুরো প্রশাসন, তাদের সঙ্গে এই চুক্তিটা সম্পর্কে আমাদের একটু বলেন যে এই চুক্তিটার মাধ্যমে আসলে কি কি জিনিস দুই পক্ষ একমত হন করার জন্য। আমি একটু অস্পষ্ট শুনছি, তারপরে যেটুকু বুঝেছি সেটা আমি বলছি। সেটা হচ্ছে, আমি মনে করি এটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ। তার কারণ কোনো সরকার যখন আসে তখন কর্মকর্তাদেরকে কাজ করতে হয় বিভিন্ন, তাদের ধ্যান ধারণাকে বাস্তবায়ন করতে হয়। সেখানে দেখা গেছে অনেক কর্মকর্তা অনেক সুন্দর কাজ করেন কিন্তু তাদের মূল্যায়ন হয় না, আবার অনেকে কাজ করেন না, বিভিন্নভাবে সম্পৃক্ত থাকেন অনেক বিষয়, কিন্তু তারা তরতর করে প্রমোশন পায় বা অন্য সুযোগ সুবিধা পায়। এটাতে হচ্ছে সরকারের সাথে চুক্তি হচ্ছে যে সরকার তাকে অর্থ দেবে, তাকে সম্মান দিচ্ছে, তাকে নিরাপত্তা দিচ্ছে, এবং সরকারকে তাকে কিছু দিতে হবে। কি দিতে হবে, কি কাজটা করবে ওই পদে থেকে, সেই চুক্তিটা হয়। এবং আগামী দিনগুলোতে আমি নিশ্চিত যখন নতুন আবার সরকার আসবে নির্বাচনের পরে, তখনও একইভাবে করা হবে প্রত্যেক বছর। তাহলে হচ্ছে কি, যখন মিডিয়ার নজরে আসবে এইগুলো,
তখন দেখবে যে ওই কর্মকর্তা কোনো কাজ না করেই সে প্রমোশন পাচ্ছে, অন্য বিষয়গুলো পাচ্ছে, এগুলো জনসমক্ষে আসবে, পাবলিক ডোমেইনে আসবে, তখন একটা জবাবদিহিতার সৃষ্টি হবে। দ্বিতীয় হচ্ছে কি করছে সেটাও একটা বিষয়, কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করেছি প্রতিটি সিস্টেম নষ্ট করে দেওয়া হয়। কিভাবে? তার কারণ এই যে জিনিস চুক্তিটা হচ্ছে এর একটা ফিডব্যাক নিতে হবে 1 বছর পরে যে কে কি করছে। এই ফিডব্যাকটা যদি না নেওয়া হয় তাহলে অর্থহীন হবে। এটা আমরা আশা করব যে সেই ফিডব্যাকটা আগামীতে নেওয়া হবে। অবশ্যই আমরা যদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি দেখি তাহলে সেখানে দেখব যে ওয়ার্ক প্ল্যানের মধ্য দিয়েই আসলে নির্ধারণ করা হয় যে একজন কর্মকর্তা বা একটা অর্গানাইজেশন কি ধরনের কাজ করবে। সেইটার থেকেই আপনিও যেটি বলছিলেন যে অনেক বেশি স্বচ্ছতা আনা সম্ভব, কাজটা কিভাবে করা হচ্ছে সেটি পর্যবেক্ষণ করা অনেক সহজ হবে। ফলে এই পর্যালোচনা এবং পর্যবেক্ষণের মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই চুক্তি কি ধরনের ভূমিকা রাখতে পারে? আমি মনে করি এটা একটা প্রথম ধাপ। এখন এইগুলো হচ্ছে 2-1 বছর পরেই এটা নজরে আসবে মানুষের যে সে তো কাজ করেনি, তার প্রমোশন হচ্ছে, কিন্তু আবার চুক্তি পাচ্ছে, কিন্তু অন্য একজন কাজ করছে সেটা পাচ্ছে না। এটা আসলে পাবলিসাইজ করা দরকার কে কী করছে, এবং আমি মনে করি জনপ্রশাসন এটা তাদের ওয়েবসাইটে দেওয়া উচিত। আমি মনে করি পারফরমেন্স ইভ্যালুয়েশন রিপোর্ট কোনো গোপনীয় বিষয় না, এটা অন্যরা দেখবে, মন্তব্য করবে, তাহলে একটা প্রেশারের সৃষ্টি হবে ভালো কাজ করার জন্য, বেশি কাজ করার জন্য, সঠিক কাজ করার জন্য। তবে উদ্যোগটা অসাধারণ, কিন্তু আমরা এই উদ্যোগের শেষে যখন পারফরমেন্স রিপোর্ট ইভ্যালুয়েশন হবে তখন এর পর্যালোচনা করা দরকার, কে কী করছে, সঠিক লিখছে কিনা, কতদূর কাজ করছে, সেই বিষয়টা দরকার। এবং আমার কাছে মনে হচ্ছে এর একটা সফটওয়্যার ডেভেলপ করা দরকার। এটা ফিজিক্যালি এখন যেটা হচ্ছে সেটা হওয়া উচিত না, ইলেকট্রনিক্যালি হওয়া উচিত, তাহলে এটা জাজ করাও সম্ভব। সে যে কাজটা করবে তার একটা সামারি অটোমেটিক হয়ে যাবে সেট করা অনুযায়ী, সে অনুযায়ী জাজড হবে, তখন ন্যায় বিচার হবে কর্মকর্তাদের প্রতি, তখন সরকারেরও পারফরমেন্স বাড়বে, সরকারের যে অর্থটা ইনভেস্ট করছে তার উপযুক্ত রিটার্ন পাবে। এবং যেহেতু কর্মকর্তারা একটা প্রেশারের ভিতরে থাকবে, একটা মডারেট প্রেশারের, তারাও কিন্তু তাদের উৎকর্ষতা সাধনের চেষ্টা করবে। আরেকটি বিষয় এসেছে, সেটি হচ্ছে যে গত কয়েকদিন যাবতই প্রধানমন্ত্রীও বলছেন যে যেহেতু এখন সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা, বেতন ভাতা কিছু বাড়ানো হয়েছে, ফলে দুর্নীতি কমিয়ে সেইটার যে একটা প্রতিদান দেওয়া, সেই ক্ষেত্রে দুর্নীতি কমানোর ক্ষেত্রে বেতন ভাতা বাড়ানো এবং সুযোগ সুবিধা বাড়ানোর সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পর্ক আছে কিনা, বা এটি আদৌ প্রতিষ্ঠা করা সম্ভব কিনা? দেখুন, দুইটা কারণে মানুষ দুর্নীতি করে, আমি যেটা বুঝি, একটা হচ্ছে নিডস আর একটা হচ্ছে অপরচুনিটিস। কিন্তু আমি মনে করি এখন যে বেতন ভাতা আছে খুব ভালোভাবেই চলে। আমরা যখন ঢুকেছিলাম তখন যথেষ্ট কঠিন ছিল, কষ্ট হতো, যাই হোক। তো এটা নিডস কিন্তু এখন আর তেমন নাই, কিন্তু অপরচুনিটিস আছে। 100 কোটি টাকার মালিক, সে 1 টাকা যদি মারার সুযোগ পায় তাহলে কিন্তু মারবে। এখন আমাদের ব্যবস্থা নিতে হবে যে অপরচুনিটিসটা কাট করতে হবে যাতে দুর্নীতি করার সুযোগ না পায়। কিভাবে পাওয়া যেতে পারে? তাকে অ্যান্টি করাপশনকে জোরদার করে সেটা করা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে যারা রাজনৈতিক নেতৃত্ব থাকে তারা যাতে এদেরকে পৃষ্ঠপোষকতা না করে। আমরা দেখেছি যে এই লেজুর বৃত্তি করে, পিছনে পিছনে ঘুরে অনেক বেনিফিট দেন, এবং এর আওতায় শুধু সরকারি দুর্নীতি বন্ধ করা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এক্সিকিউটিভ দায়িত্বে থাকেন তাদেরকেও কঠোরভাবে এই অ্যান্টি করাপশনের আওতায় আনতে হবে, তাহলে এটা কন্ট্রোল করা সম্ভব। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যদি প্রথম থেকেই বড় বড় রাঘব বোয়ালদের ধরতে যায় তাহলে এটা সাকসেসফুল হবে না। আমি মনে করি প্রথমে ইউনিয়ন লেভেল থেকে ধরতে হবে, তাহলে একটা পরিবেশ সৃষ্টি হবে, এরপরে উপজেলা লেভেলে ধরতে হবে, তখন একটা সাপোর্ট পাওয়া যাবে, এরপরে জেলা লেভেলে ধরতে হবে, তখন উপরওয়ালারা খুব আনন্দ পাবে, মজা পাবে, এরপরে মন্ত্রণালয়ে বোধ বড় কর্তা এবং রাজনৈতিক কর্তাদের ধরতে হবে, তাহলে তখন আর কেউ কথা বলতে পারবে না, একটা পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু প্রথমেই যদি বড় থেকে ধরতে যায় তাহলে এইটা নিপ ইন দ্য বার্ড হবে, এটা করতে পারবে না এবং অ্যান্টি করাপশনও সাহস পাবে না বা পারবে না। ফলে আপনি বলছেন যে এটাকে ইফেক্টিভ করতে হলে আসলে আমরা অনেক সময় দেখি যে প্রচারের জন্য অনেক সময় বড়দেরকে ধরাটা সুবিধা, সেরকম মানে অনেকবারই আমরা দেখি যে অ্যান্টি করাপশনের ড্রাইভটা শুধু প্রচার
পেতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায়। ফলে আপনার পরামর্শ হচ্ছে এটা ছোট থেকে শুরু হলে পরেই ভালো, তবে লক্ষ্যটা থাকবে বড়র দিকে যাওয়া। যে আস্তে আস্তে যেতে হবে, তখন কিন্তু উপরওয়ালারা বুঝবে না, জনমত সৃষ্টি হবে, ওনারাই যারা দুর্নীতি করে তারাই কিন্তু বলবে যে ঠিক আছে ভালো কাজ হয়েছে। তার কারণ কেউ তো সবসময় ন্যায়ের কথাটা সত্য কথাটা বলে, তখন একটা পর্যায়ে এসে তার ঘাড়ে পড়বে, সে অটোমেটিক্যালি ঠিক হবে। সবাইকে কিন্তু জেলখানায় নিয়ে সংশোধন করা যায় না, অনেককে দেখে শেখাতে হবে অনেককে, আর সামান্য কিছু লোককে ঠেকে শেখাতে হবে। এবং এটা সম্ভব, এটা কোনো কঠিন কিছু না। আমরা যদি সিম্পল কোরিয়ার দিকে তাকাই কিভাবে হয়েছে, ওই দেশেও প্রচুর দুর্নীতি ছিল, থাইল্যান্ডে ছিল, তাহলে কিন্তু খুবই সোজা। আমাদের কিছু আছে কর্মকর্তা, তারা কিন্তু ওই লেজুর ভিত্তি করে অনেকের করে তারপরে কিন্তু তারা দুর্নীতি করে, আমি দেখেছি যে এইভাবে করে। কিন্তু সে তাদেরকে যদি নিচের দিক থেকে এই কাজগুলো করতে করতে আসা হয় তাহলে ম্যানেজ করার সুবিধায় সেটা অ্যান্টি কারাপশনের জন্য থ্রেট না। অবশ্যই। নজরুল ইসলাম খান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্পিকার নিচ্ছে আরও একটা বিরতি। রাজনৈতিক বিবেচনায় নেয়া প্রকল্পের কারণেই এবার এডিপির আকার বাড়ানো হয়েছে বলে মনে করছে সিপিডি। কাঙ্ক্ষিত রাজস্ব না পেলে বড় প্রকল্পের অর্থায়নে বিঘ্নিত হতে পারে বলে মনে করে সংস্থাটি। তবে সিপিডির শঙ্কা নাকচ করে পরিকল্পনা কমিশন বলছে, অনেক দেশ ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বড় অঙ্কের বিদেশি ঋণের প্রতিশ্রুতি থাকায় অর্থায়নে ঘাটতি হবে না। অর্থবছরের শুরুতে একগাদা প্রকল্প নেওয়া, মাঝামাঝিতে কাটছাট আর শেষ দিকে বাস্তবায়নের তোড়জোড়, এটি এডিপি বাস্তবায়নের চিরাচরিত চিত্র। বিদায়ী অর্থ বছরেও এর ব্যতিক্রম হয়নি। 1250-র বেশি প্রকল্প নিয়ে যাত্রা শুরু করে 2016-17 অর্থ বছরের উন্নয়ন বাজেট। সংশোধিত এডিপিতে যোগ হয় আরও 300 প্রকল্প। 11 মাস শেষে বাস্তবায়নের হার 65%। 1,53,331 কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে এবার। এর 57,000 কোটি টাকা আসবে বিদেশি ঋণ থেকে। সর্বোচ্চ $3 বিলিয়ন মতো আমরা করতে পেরেছি। এখন এই এত বিশাল পরিমাণ বিদেশি সাহায্য আসবে এবং বিদেশি ঋণ সেখান থেকে আমরা ব্যবহার করব, সেটা আসলে একটা উচ্চাশায় বলা যায়। তবে এ ধারণা নাকচ করে পরিকল্পনা কমিশন বলছে, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা রেল সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্পে রাশিয়া ও চীন থেকে বড় অঙ্কের ঋণ আসবে, তাই ঘাটতির আশঙ্কা নেই। চলতে এখন উদ্বৃত্ত আমাদের ব্যাংকের লিকুইডিটি আছে, যেখানে সরকার গত 3 বছর সবচেয়ে কম ঋণ নিয়েছে, এবার প্রয়োজনে সরকার বেশি ঋণ নেবে। নতুন এডিপিতে বরাদ্দ অনুমোদনহীন প্রকল্পের সংখ্যা অনেক। রাজনৈতিক বিবেচনায় বছরের যে কোনো সময় এগুলো ঢুকে যেতে পারে মূল এডিপিতে। নির্বাচনের আগে এই ধরনের বরাদ্দের পরিমাণটা বেড়ে যায়। তো এটা আসলে কতটুকু প্রয়োজন, আসলেই প্রয়োজন আছে কিনা, নাকি শুধুমাত্র এটা আপনার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, সেটার একটা কিন্তু যাচাই বাছাইয়ের প্রয়োজন থাকে। বড় প্রকল্পের যুগ এসছে, ছোট ছোট প্রকল্পের যুগ শেষ। কাজেই এখন এই প্রেক্ষাপটে আমলাতন্ত্র এবং সরকারি প্রশাসন বাধ্য হবে তাদের দক্ষতা বাড়ানোর জন্য, কারণ দায়িত্ব মাথার উপরে পড়েছে। অবকাঠামো আর বিদ্যুৎ জ্বালানি খাতকে গুরুত্ব দিয়ে করা এডিপি যথাযথভাবে বাস্তবায়ন হলে 7.4% প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে না বলে মনে করেন বিশ্লেষকেরা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম। স্বাগত ডক্টর গোলাম মোয়াজ্জেম। রাজনৈতিক বিবেচনায় যে এডিপির আকার বাড়ানো হয়েছে, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? প্রথমত হলো যে সরকারের একটা রাজনৈতিক বিবেচনা সবসময় থাকে, বড়ভাবে ক্ষুধা দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি। সেই জন্য আমরা দেখতে পাই যে বড় বড় প্রকল্পগুলো সরকার নেন এবং তার একটা রাজনৈতিক উচ্চাশাও থাকে যে সমস্ত ফ্ল্যাগশিপ প্রজেক্টগুলোর বাস্তবায়নের মাধ্যমে সরকার জনগণকে তার দক্ষতা যোগ্যতা দেখাতে চান। কিন্তু তার পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাই প্রচুর সংখ্যক ছোট ছোট প্রকল্প প্রতি বছর সরকার বাজেটের মধ্যে নেয়। যেমন এই নতুন অর্থ বছরে আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রায় 1 লক্ষ টাকার প্রকল্প যেগুলোতে অনুদান বরাদ্দ রয়েছে, সেরকম রয়েছে প্রায় 28টি প্রকল্প। গত বছর এইরকম প্রকল্প ছিল 18টি। 1 কোটি টাকা বা তার কম বরাদ্দের এরকম প্রকল্প রয়েছে প্রায় 48টি। গত বছর এরকম প্রকল্পের সংখ্যা ছিল 31টি। আবার গত অর্থ বছরে আমরা যেটি আপনাদের রিপোর্টেও দেখতে পেলাম, প্রায় 272টি প্রকল্প, যেটি বাজেট যখন সংশোধন হয় 9-10 মাস কালে, তখন সেগুলো নতুন প্রকল্প ঢুকে যায়। ফলে বাজেটের স্বচ্ছতার জায়গায় কিন্তু একটা
ঘাটতি থেকে যায় এবং এই সমস্ত জায়গাগুলোতে রাজনৈতিক বিবেচনা কাজ করে বলে একটা অনুমান হয়। তবে এটা ঠিক যে এই সমস্ত প্রকল্পের জন্য যে অনেক বড় বরাদ্দ চলে যায় তা না, বড় প্রকল্পগুলো বা বড় বড় বরাদ্দ সরকারের বৃহৎ আকারের যে প্রকল্প রয়েছে সেখানেই চলে যাচ্ছে এবং এই সমস্ত প্রকল্পের পিছনে প্রায় ৮০ থেকে ৮৫% বরাদ্দ রয়েছে। সুতরাং রাজনৈতিক বিবেচনা প্রসূতও যদি বলি সেগুলো এখনো আসলে খুব বড় অংশ নিয়ে নিচ্ছে সেটি বলা যাবে না, বরঞ্চ বড় আকারের প্রকল্পগুলো যেহেতু সরকার বাস্তবায়ন সময় মতো করতে পারছে না, সুতরাং সেই প্রকল্পগুলোই আসলে বছরের পর বছর জের ধরে থেকে যাচ্ছে। ডক্টর মোয়াজ্জেম, এই ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় অবশ্যই একটা রাজনৈতিক দল থাকলে তাদের রাজনৈতিক প্রেফারেন্স থাকবে, কিন্তু মূল সমস্যাটা কোন জায়গায়, যে রাজনৈতিক বিবেচনার জন্য প্রকল্প নেয়া নাকি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় কারা বাস্তবায়ন করবে, কিভাবে বাস্তবায়ন করা হবে, সেই জিনিসগুলি যে অনুসরণ করা হচ্ছে, কোনটি বেশি ক্ষতিকর আমাদের জন্য? আমরা যেটি দেখতে পাচ্ছি উত্তরোত্তর আমাদের অভ্যন্তরীণ উৎসের অর্থ ব্যবহার করে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা তৈরি হচ্ছে, এটি একটি ইতিবাচক দিক। কিন্তু এই ইতিবাচক দিকের ভিতরেও কিছু নেতিবাচকতা আছে বলে আমাদের কাছে উত্তরোত্তর প্রতীয়মান হচ্ছে। প্রথমত, একটি প্রকল্পের যে প্রাক মূল্যায়ন হওয়া সেটি যথাযথভাবে হচ্ছে কিনা, অথবা প্রকল্পের জন্য যে বরাদ্দ ধরা হচ্ছে সেটি যৌক্তিক হচ্ছে কিনা। প্রায়শই কিন্তু এই প্রশ্নগুলো এখন উঠছে যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে একটি প্রকল্প ব্যয় বেশি হচ্ছে কিনা। সেটি এ কারণেই হচ্ছে যে প্রকল্প বরাদ্দের ক্ষেত্রে যে বরাদ্দটি ধরা হচ্ছে সেটি অনেক সময় যৌক্তিকীকরণ করা হচ্ছে না। এমনকি এরকমও অভিযোগ রয়েছে কোনো কোনো সংস্থার ক্ষেত্রে থেকে যে সমস্ত বরাদ্দ দেওয়া হয় বা চাওয়া হয় সে সমস্ত বরাদ্দ নিয়ে কখনো আসলে প্রশ্ন তোলা হয় না। উপরন্তু কোনো কোনো উৎস থেকে, বিদেশি উৎস থেকে অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও এরকম দেখা যায় যে ওই সমস্ত অর্থগুলো যৌক্তিকভাবেই ওই রকম একটি বড় প্রকল্পের জন্য দরকার কিনা সেই মূল্যায়নটি থাকে না। ফলে প্রকল্প বাস্তবায়নের আগেই যেভাবে একটি প্রকল্পকে সাজানো হচ্ছে সে সাজানো পর্যায়ে কিন্তু কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। উপরন্তু যখন বাস্তবায়ন শুরু হচ্ছে তখনও যে সময়কাল ধরে এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা সে সময়কাল ধরে এটি শেষ হচ্ছে না এবং এটি জের বাড়ছে, ফলে প্রকল্পের ব্যয় বৃদ্ধি হচ্ছে। এই জায়গাতে গিয়েও আমাদের কাছে সন্দেহ হয় যে প্রকল্প পরিচালক বা সরকারের বিভিন্ন ব্যুরোক্রেসির এখানে কোনো ধরনের নেতিবাচক কোনো ধরনের ইঙ্গিত রয়েছে কিনা। ডক্টর গোলাম মোয়াজ্জেম, এই জায়গায় নেতিবাচক কোনো বিষয় থাকলে সেগুলি আসলে আমাদের এখনই খুঁজে বের করা দরকার এবং সেগুলি থেকে বের করে আসাও দরকার। ডক্টর গোলাম মোয়াজ্জেম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এড্রেস স্পিকিং ইচ্ছারো ক্যাপিটাল। সিলেটে বন্যা দুর্গত ৮ উপজেলায় ত্রাণের অপেক্ষায় হাজার হাজার পরিবার। পানিবন্দী মানুষের অভিযোগ, আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েও মিলছে না পর্যাপ্ত ত্রাণ। তবে সব মানুষকে ত্রাণ দেয়া হচ্ছে বলে দাবি করেছে জেলা প্রশাসন। ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসী গ্রামের অরণ্য বিশ্বাসের বাড়ি ১ মাস ধরে কুশিয়ারার পানিতে ঘেরা। ঘরের ভেতরও হাঁটু পানি, তলিয়ে গেছে হাওরের ফসল, কাঁচা ঘরটিও ধসে পড়ার আশঙ্কা। দিন তো চলতে রান্ধিরাম খাইরাম আর ফ্রি রান্ধা তো ফেলা পানি উঠছে সিরা খোলা খাইছি ফেরুতারা লইয়া বাচ্চা এখন তো চলতে আনিয়া। পূর্ব পিটাইটিকর সরকারি আশ্রয়ণ প্রকল্পে পানিবন্দী হয়ে আছে ৩০টি পরিবার। ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, ওসমানীনগর, গোলাপগঞ্জ, জকিগঞ্জ সহ ৮ উপজেলার কয়েক হাজার পরিবার এখন পানিবন্দী। আশ্রয়কেন্দ্রের ঠাঁই নিয়েও মিলছে না পর্যাপ্ত ত্রাণ। একদিনেও গুনতে পাইছি না, যা খালি পাইছি বেশি বাড়িও করে ভানি আছিল তো পাইছি ১ কেজি তেল, ১ কেজি ময়দা, আইছি আধা লিটার তেল আর একটা দুধ আর ২০০০ সেমাই ১ কেজি ২ কেজি চাল, আর কোনটা পাইছি না। আমি কিছু পাই না, ও জিসি সাহেব আসলেন ওই সময় কিছু তুরা দিয়া গেছিল, মানে ২ কেজি চাল। তবে জেলা প্রশাসক বলছেন ১১টি আশ্রয় প্রকল্প সহ সব দুর্গত মানুষকেই দেয়া হচ্ছে ত্রাণ। এখানে আমরা ১০ লক্ষ টাকা এবং ৫০০ মেট্রিক টন চাল, সেটি থেকে আজকে আমরা তাৎক্ষণিকভাবে আমরা দিয়েছি ১০০ মেট্রিক টন চাল এবং সেই সাথে সাথে ২,৮০,০০০ টাকা, যেটি আমরা সবারই ৮টি উপজেলা মাঝখানে আমরা বিতরণ করেছি, বন্টন করেছি। কুশিয়ারা ও সুরমা নদীর পানি ৫টি পয়েন্টে এখনও বইছে বিপদসীমার উপরে। তবে কয়েকদিন ভারী বর্ষণ না হয় ধীর গতিতে কমছে পানি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে উত্তরের জেলা কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীতে পানি বাড়ায় প্লাবিত হয়েছে ৭ উপজেলার প্রায় ২৫০ গ্রাম।
পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 50,000 মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার বিভিন্ন পয়েন্টে গত 24 ঘন্টায় 10 থেকে 32 সেন্টিমিটার পর্যন্ত পানি বেড়েছে। এতে নদী অববাহিকার চরাঞ্চলগুলোর পানি ডুবে গেছে সবজি ও আউশের ক্ষেত। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিচু এলাকার মানুষ। বাড়িঘরে পানি ওঠায় আশ্রয়কেন্দ্রে গেছেন অনেকে। একই সাথে ভাঙনে ইতিমধ্যে গৃহহীন হয়েছে 20টি পরিবার। এদিকে লালমনিরহাট তিস্তার পানি কমায় প্লাবিত চরাঞ্চলের পানি কমতে শুরু করেছে, তবে ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান এবং সিলেট বিয়ানীবাজার থেকে শাহরিয়ার অনির্বাণ। শাহরিয়ার অনির্বাণ, আপনার কাছ থেকে একটু প্রথমে জানতে চাই যে সিলেট এলাকায় বন্যার কি অবস্থা, যারা আশ্রয়কেন্দ্রে আছেন তাদের দিক থেকে কিছু অভিযোগের কথাও আমরা শুনতে পেরেছি, সেই অভিযোগগুলি আপনি কতটা দেখেছেন? দেখুন, সিলেটের বন্যা আক্রান্ত প্রায় 8টি উপজেলা। তো 8টি উপজেলার মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 3টি উপজেলা। তো এর মধ্যে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও ওসমানীনগর সব থেকে বেশি। এবং বিয়ানীবাজারে আজকে আমি সকাল থেকে ঘুরেছিলাম, তো সেখানে গত 1 মাস ধরে পানিবন্দী হয়ে আছে সেখানকার মানুষজন। তো সেখানে মূলত দেখা গেছে যে আশ্রয় কেন্দ্রে অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকেই আশ্রয় কেন্দ্র করা হয়েছে। তো এই 4টি জেলার মধ্যে এখন পর্যন্ত যে ত্রাণ তৎপরতা, সে ত্রাণ তৎপরতা কিন্তু শুধুমাত্র এই ইউনিয়ন পর্যায়ে বা একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত কিন্তু পৌঁছায়নি। এই এলাকার যারা ভুক্তভোগী এবং বন্যা দুর্গত এলাকায় যারা রয়েছেন, তারা অনেকেরই একটি বিষয়ে অভিযোগ করছেন যে তারা হয়তো 10 দিন আগে বা আজ থেকে 15 দিন আগে যে বন্যাটা এসেছিল, সেই বন্যার তারা এক প্রথম মাত্রায় একটা সহায়তা পেয়েছিল। তো এই বর্ষায় অর্থাৎ গত 7 দিন বা গত 4-5 দিনের ভিতরে যে বন্যার ঢল এসেছে, এর ভিতরে তারা নতুন কোনো সহায়তা পায়নি। তো এই ক্ষেত্রে জেলা প্রশাসকের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, গত 2 দিন আগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী এখানে এসেছিলেন, তিনি বরাদ্দের কথা বলে দিয়ে গেছেন, কিন্তু জেলা প্রশাসকের যে তালিকা, সে তালিকা অনুযায়ী 1,38,000 মানুষ রয়েছে পানিবন্দী, কিন্তু জেলা সিভিল সার্জনের হিসেবে প্রায় 5 লাখের মতো রয়েছে মানুষ পানিবন্দী। তো প্রতিটা বাড়িতে প্রায় বা আক্রান্ত মানুষের জনপ্রতি হিসাব করে দেখলে পারে সেই 12 লক্ষ টাকা যদি 1 টাকা করে হিসাব করে দেখা হয়, তাহলে পরে 12 থেকে 13 টাকা করে পড়ছে জনপ্রতি, এবং কেজি প্রায় 6 কেজি চাল করে বরাদ্দ দেওয়া হচ্ছে। তো এটি চাহিদার তুলনায় অনেক কম এবং পাশাপাশি প্রান্তিক পর্যায় পর্যন্ত কিন্তু পৌঁছাচ্ছে না। এখানে বেশ কিছু অভিযোগও আসছে, যারা প্রান্তিক পর্যায়ে এবং স্থানীয় যারা প্রতিনিধি রয়েছেন, তাদের আত্মীয় স্বজন এবং যারা অনেকে স্বাবলম্বী রয়েছে, যাদের হয়তো এই মুহূর্তে এই ত্রাণের টাকা বা ত্রাণের চালের প্রয়োজন নেই, এই ধরনের লোকও কিন্তু অনেকে এই ত্রাণের অর্থ এবং ত্রাণের চাল পাচ্ছেন। এই ধরনের শাহরিয়ার অনির্বাণ, এই বিষয়টিতে অবশ্যই প্রশাসনের আরো শক্ত ভূমিকা আমরাও প্রত্যাশা করি। অনেক সময়ই দেখা যায় যে যাদের আসলে প্রয়োজন নেই তাদেরকে নানান বিবেচনায়, অনেক সময় রাজনৈতিক বিবেচনায়, অনেক সময় স্থানীয় যারা বিভিন্ন ইউনিয়ন পরিষদে থাকেন তাদের কারণেও হয়। তো সেটা যাতে না হয় সেদিকে অবশ্যই প্রশাসন নজর রাখবে। আমরা একটু উত্তরাঞ্চলের পরিস্থিতি জানবো হাসিবুর রহমান আপনার কাছ থেকে, যে লালমনিরহাট বা কুড়িগ্রাম ওই অঞ্চলে বন্যা কীরকম দেখছেন, এবং ওইদিকে শুরু হওয়া মানে অন্যদিকে সতর্কতার এটা প্রয়োজন পড়ে। জাহিদ ভাই, তিস্তা অববাহিকায় পানি কিছুটা কমেছে, তবে ব্রহ্মপুত্র অববাহিকা এবং তার ভাটিতে কিন্তু বেশ পানি বেড়েছে। আমি সারিয়াকান্দি পয়েন্টের বিষয়টা যদি আপনাকে জানাই, তাহলে এটি সকালে যখন আমি সারিয়াকান্দিতে ছিলাম তখন প্রায় 10 সেন্টিমিটার পানি নিচে ছিল বিপদ সীমার, কিন্তু সন্ধ্যা 6টায় এটি প্রায় বিপদসীমা ছুঁই করছে, অর্থাৎ 1 সেন্টিমিটারের মতো কম ছিল বিপদসীমা ছুঁইবার জন্য। আর একই অবস্থা এর ভাটিতেও কিন্তু রয়েছে পানি, সেখানেও কিছুটা বিশেষ করে সিরাজগঞ্জে যে পয়েন্ট রয়েছে সেখানেও কিছুটা পানি বেড়েছে বলে আমি খবর পেয়েছি। তবে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে থেমে থেমে যে এই অঞ্চলে বৃষ্টি পড়ছে, বিশেষ করে ব্রহ্মপুত্র অববাহিকায়, তার প্রভাব কিন্তু যমুনা বা ব্রহ্মপুত্রে খুবই কম। এইখানে যে পানিটা বাসে তার পুরোটাই আসে উজান থেকে, অর্থাৎ ভারত থেকে নেমে আসা পানি থাকে 93% ব্রহ্মপুত্রে, যার প্রভাব খুব বেশি পড়ে হলো বন্যা দুর্গত এলাকায়। আমি আজকে সারিয়াকান্দিতে দেখেছি বিশেষ করে ঘুঘুমারি, চন্দনবাসী সহ বেশ কিছু এলাকা থেকে কয়েকশো পরিবার তাদের ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে এসছে বাঁধের উপর, এবং তারা বাঁধের উপরে গর্ত করে করে তাদের ঘর বাড়ি নির্মাণ করছে। এর ফলে আর একটি আতঙ্ক দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কাছে, কারণ যে কোনো সময় বাঁধে একটা বড় বিপর্যয়ের
আশঙ্কা তারা করছে। বিশেষ করে বৃষ্টিতে একভাবে বাঁধের ক্ষতি হয়েছে, তারপরে ঘরবাড়ির যে আসবাবপত্র তার সাথে কিছু ইঁদুর চলে এসেছে বাঁধে এবং ইঁদুর বাঁধে গর্ত করে দিচ্ছে, ফলে বাঁধ একটা নাজুক অবস্থায় পড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে 220 কিলোমিটার বাঁধ, বিশেষ করে কুড়িগ্রাম থেকে বেড়া পর্যন্ত, সেই বেড়া পর্যন্ত বাঁধের বেশিরভাগ অংশই বেশ ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে গাইবান্ধায় 80 কিলোমিটার বাঁধের 20 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন। এর পাশাপাশি আর একটা ঝুঁকি রয়েছে, যদি কোনো কারণে গাইবান্ধায় বাঁধ ভেঙে যায় তবে আমাদের এখানে আরেকটি যে নদী রয়েছে বাঙালি, সেখানে পানি বেড়ে যাবে, আর এর ফলে যেটা নিচু এলাকায় সেখানে কিন্তু ফসল তলিয়ে যাবে। ইতিমধ্যেই যমুনার পানিতে প্রায় 200 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে, তবে এখন পর্যন্ত কোনো হাসিবুর রহমান, অবশ্যই আমার মনে করি যে এই ক্ষেত্রে প্রশাসনও প্রস্তুতি নিবে যাতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় মানুষের পাশে থাকতে পারে। হাসিবুর রহমান, শাহরিয়ার, অনির্বাণ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।